ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের যে আসন্ন এটিইউ পরীক্ষা, যারা 13তম গ্রেড থেকে 10ম গ্রেডে আসার জন্য পরীক্ষা দিবেন, বিশেষ করে আমাদের প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষকগণ, তাদের জন্য আজকে ক্লাসটি অন্যরকম একটি ক্লাস হতে যাচ্ছে। আপনারা সবাই যুক্ত হয়ে যান। আমাদের 1 নাম্বার প্রশ্ন, বাংলার আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত ছিল? ক নাম্বার দেওয়া আছে বাঙালি, খ নাম্বার হচ্ছে আর্য, ক নাম্বার হচ্ছে নিষাদ, ক নাম্বার হচ্ছে আলপাইন। এটির উত্তর হচ্ছে নিষাদ। নিষাদ জাতি প্রাচীন বাংলায় যে অস্ট্রিক জাতি ছিল, অস্ট্রিকদের অন্য আরেকটি নাম হলো নিষাদ। আর এক্ষেত্রে আর্য, এই আর্যরা এসেছিল ইরানের ইউরাল পর্বতের পাদদেশ থেকে। আর এই আর্যরা ভারতে হিন্দু সভ্যতা গড়ে তোলে। আর্যদের ধর্মগ্রন্থটাও পড়ে রাখবেন। আর্যদের ধর্মগ্রন্থ হলো বেদ। প্রশ্ন নাম্বার 2 এ চলে যাচ্ছি। জনপদ থেকে, যশোর জেলা প্রাচীন কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? এটি সরকারি একটি চাকরি পরীক্ষায় এসেছে। ক নাম্বার দেওয়া আছে গৌড়, খ নাম্বার দেওয়া আছে রারো, গ নাম্বার দেওয়া আছে সমতট, ঘ নাম্বার হচ্ছে হরিকেল। উত্তর দিয়েছে রুনা রোহান। এটি হচ্ছে গৌড়। মূলত আমাদের প্রাচীনকালে চাঁপাই নবাবগঞ্জ, মালদাহ, মুর্শিদাবাদ, বীরভূম এগুলো ছিল গৌড় জনপদ। বাট বাংলাদেশের এই যশোর জেলা এটিও ছিল গৌড় জনপদের। আর রারো এটি মূলত পশ্চিমবঙ্গের একটি জনপদ ছিল রারো। সমতট জনপদটি ছিল আমাদের সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে। সমতট ছিল হচ্ছে আমাদের কুমিল্লা এবং নোয়াখালী। আর হরিকেল হচ্ছে আমাদের সিলেট, চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিল হরিকেল। চলে যাচ্ছি আমরা 3 নাম্বার প্রশ্নে। এটি আমাদের নিবন্ধন পরীক্ষায় এসেছে। 16তম শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ে এসেছে। সর্বপ্রথম বঙ্গ দেশের নাম পাওয়া যায় কোন গ্রন্থে? বঙ্গ এই নামটি পাওয়া যায় কোন গ্রন্থে? ক নাম্বার দেওয়া আছে আইন ই আকবরী, খ নাম্বার দেওয়া আছে বাঙালির ইতিহাস, গ নাম্বার দেওয়া আছে ঐতিহ্য অরণ্যক, ঘ নাম্বার হচ্ছে রঘুবংশ। 3 নাম্বার উত্তর দিয়েছেন আমাদের জাকির হোসেন। ইয়েস, এটির উত্তর হচ্ছে ঐতিহ্য অরণ্যক। ঐতিহ্য অরণ্যক এর লেখক হচ্ছে ঋগ্বেদ। তার রচনায় এই বঙ্গ নামটি প্রথম পাওয়া গিয়েছে। আর আইন ই আকবরী এই গ্রন্থটি রচনা করেছেন আকবরের সভাকবি আবুল ফজল। চলে যাচ্ছি আমরা 4 নাম্বার প্রশ্নে। সবাই প্রস্তুতি নেন। 4 নাম্বার এটিও একটি সরকারি পরীক্ষায় এসেছে। আপনাদেরকে বলতে হবে কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। ক নাম্বার দেওয়া আছে চন্দ্রগুপ্ত মৌর্য, সম্রাট অশোক, সমুদ্রগুপ্ত নাকি ধর্মপাল। প্রশ্ন নাম্বার 4। 4 নাম্বার জানাবেন সবাই। সবাই 4 নাম্বার জানাবেন আমাদের কোন সম্রাটের আমলে এদেশে বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। জাকিউর রহমান উত্তর দিয়েছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত নয়, এইটির উত্তর হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোকের আমলে এদেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে। কারণ এই বাংলায় মৌর্য সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন কে? সম্রাট অশোক। আজকে যে আমরা মহাস্থানগড়ের এই যে বিহার দেখতে পাই, সেটা হলো সম্রাট অশোক এখানে করেছিলেন। সম্রাট অশোক ছিলেন বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 5 নাম্বার প্রশ্ন জানাবেন সবাই। খুব ভালো একটি প্রশ্ন।
ধর্ম বিজয় হলো শ্রেষ্ঠ বিজয়। এই উক্তিটি কে করেছেন? পাবলিক সার্ভিস কমিশনের সহকারী পরিচালক পদে এসেছে। ধর্ম বিজয় হচ্ছে শ্রেষ্ঠ বিজয়। এটি কে বলেছেন? একটি উক্তি, উক্তিগুলো অনেক সময় আসে। ইয়াস, আমাদের জাকিউর রহমান উত্তর দিয়েছেন খ নাম্বার, সম্রাট অশোক। ধর্ম বিজয় হচ্ছে শ্রেষ্ঠ বিজয়। আপনি যা কিছু করেন না কেন, ধর্মের ঊর্ধ্বে নয়। জীবনে আপনি রাজত্ব অর্জন করেন, সাম্রাজ্য বিস্তার করেন, তবে আপনাকে আগে কি করতে হবে? ধর্ম বিজয় করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 6 নাম্বার প্রশ্ন, কোন যুগে প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসেবে পরিচিত? প্রাচীন ভারতের স্বর্ণযুগ নির্বাচন কমিশন সচিবালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2018-তে এই প্রশ্নটি এসেছে। মৌর্য যুগ, শুঙ্গ যুগ, কুষাণ যুগ এবং গুপ্ত যুগ। সুরমা খান, শিরিন পান্না উত্তর দিয়েছেন। রিনা সুলতানা, এটির উত্তরটি হচ্ছে গুপ্ত যুগ। গুপ্ত যুগকে আমরা প্রাচীন ভারতের স্বর্ণযুগ বলা যেতে পারে। তার অন্যতম কারণ হলো এই সময় জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য, কলা চরমভাবে বিকশিত হয়েছিল। এই জন্য গুপ্ত আমলকে বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। 7 নাম্বার প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা এটিও পরীক্ষা দিবেন তাদের জন্য তো একদম পুরো খাসির কলিজা। 7 নাম্বার বলতে হবে, মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে? মাৎস্যন্যায় বাংলায় কোন সময়কাল নির্দেশ করে? মাৎস্যন্যায় মানে হলো, যেমন বড় নদীতে বা পুকুরে ছোট মাছকে বড় মাছ গিলে খায়, তেমনি সমাজে শক্তিশালীরা দুর্বলদেরকে গ্রাস করে, এটা বোঝাতে মাৎস্যন্যায় শব্দটি ব্যবহৃত হয়েছে। মোজাম্মেল হক, আসাদুজ্জামান আসাদ, সপ্তম থেকে অষ্টম। ইয়েস, তাদের উত্তরটি সঠিক হয়ে গেল। সালটি হলো 650 থেকে 750, মানে এই সময় 100 বছর বাংলায় বিশৃঙ্খল অরাজকপূর্ণ একটি অবস্থা ছিল। একে বলা হয় মাৎস্যন্যায়। মানে রাজা শশাঙ্কের মৃত্যুর পর 100 বছরের সময়কালকে বলা হয় মাৎস্যন্যায়। প্রশ্ন নাম্বার 8, প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম কি ছিল? আগামী প্রাইমারি পরীক্ষার্থী যারা আছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। 8 নাম্বার জানাবেন। প্রশ্ন নাম্বার 8, লক্ষণ সেন নাকি রাজা শশাঙ্ক? মৌসুমী হাসান, স্যার আসসালামু আলাইকুম। স্যার, ভর্তি হতে কি করতে হবে? ভর্তি হওয়ার জন্য বিস্তারিত জানতে স্ক্রিনে একটি নাম্বার স্ক্রলে চলছে, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। প্রাচীন বাংলার প্রথম স্বাধীন নরপতির নাম হলো আসাদুজ্জামান, উত্তর দিয়েছেন রাজা শশাঙ্ক। এই রাজা শশাঙ্ককে প্রথম বাঙালি রাজা বলা হয়। এই রাজা শশাঙ্ক বৌদ্ধ ধর্মকে নিগ্রহ করেছেন। বৌদ্ধ ধর্মের একজন নিগ্রহকারী ছিলেন রাজা শশাঙ্ক। চলে যাচ্ছি আমরা 9 নাম্বার প্রশ্নে। এটিও আমাদের প্রাইমারি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যারা পরীক্ষার্থী আছেন। রাষ্ট্রীয়ভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন? ইসলামের সূত্রপাত হয় কখন? আমাদেরকে রহিমা তাসনিম সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। জাকির হোসাইন, মানসুরা আফরিন। আমাদের এই ক্লাসগুলো থেকে এমসিকিউ পড়েই আপনি এক ধাপেই পড়ে শিখতে পারবেন।
এটি হচ্ছে 712 খ্রিস্টাব্দে। এই সময় ইরাক থেকে আক্রমণ করেছিল, হিন্দুস্তানে আক্রমণ করেছিল মোহাম্মদ বিন কাসিম। তার মাধ্যমেই এই উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয়েছিল। 10 নম্বর জানাবেন, ভারতবর্ষে সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? সর্বপ্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? সরকারি চাকরি পরীক্ষার প্রশ্ন, তার মানে বুঝতে পারছেন আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন নাম্বার 10, রিনা সুলতানা মানসুরা আফরিন। ইয়েস, তিনি হচ্ছেন মোহাম্মদ ঘুরি। উত্তর দিয়েছেন মিতু। মোহাম্মদ ঘুরি তিনি 1192 সালে ভারতবর্ষে যে রাজা ছিল পৃথ্বীরাজ চৌহান তাকে পরাজিত করে ভারতে স্থায়ীভাবে মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। 11 নম্বরে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 11, সুউচ্চ সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার আমলে শেষ হয়? মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের প্রশ্ন। মোহাম্মদ ঘুরির আমলে, নাকি শামসুদ্দিন ইলতুৎমিশের আমলে, বলবানের আমলে, কুতুবুদ্দিন আইবেকের আমলে? এটির উত্তর দিয়েছেন আমাদের রহিমা তাসনিম। শামসুদ্দিন ইলতুৎমিশের আমলে। শামসুদ্দিন ইলতুৎমিশ তিনি কুতুবুদ্দিন আইবেকের জামাতা ছিলেন, তবে এই মিনারটির নির্মাণ কাজ শুরু করেছিলেন দিল্লি সালতানাতের প্রথম সুলতান কুতুবুদ্দিন আইবেক, কিন্তু পরবর্তীতে এর নির্মাণ কাজ শেষ করেছিলেন তার জামাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। প্রশ্ন নাম্বার 12, সোনা ও রূপার পরিবর্তে প্রতীকী তামার মুদ্রার প্রচলন করেন কে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 16 এবং 17 সেশনে এসেছে। এটি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। তামার মুদ্রার প্রচলন কে করেছিল? এর উত্তর দিয়েছেন রহিমা তাসনিম। মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক অনেক ধার্মিক লোক ছিলেন, এই জন্য তাকে পাগলা বাদশাহ বলা হতো। মোহাম্মদ বিন তুগলক তিনি দিল্লি সালতানাতের তৃতীয় রাজবংশ তুগলক বংশের একজন শ্রেষ্ঠ শাসক ছিলেন। মোহাম্মদ বিন তুগলকের আমলেই সুদূর মরক্কো থেকে আগমন ঘটেছিল পর্যটক ইবনে বতুতার। তিনি ইবনে বতুতাকে কাজীর পদে নিয়োগ দিয়েছিলেন। 13 নম্বর প্রশ্ন, বুলবুলি হিন্দ কাকে বলা হয়? বুলবুলি হিন্দ কাকে বলা হয়? কোন নাম্বার? তানসেনকে। 13 নম্বর উত্তর দিয়েছেন রহিমা তাসনিম। উত্তর হয়ে গেল তার তানসেনকে, যে আকবরের অন্যতম একজন সভাকবি ছিলেন তানসেন। আর এদিকে আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। আমির খসরুকে বলা হয় ভারতের তোতা পাখি। 14 নম্বর প্রশ্ন, কাবুলিয়াত ও পাট্রা প্রথার প্রবর্তক কে? কাবুলিয়াত এবং পাট্রা প্রথা এর প্রবর্তক কে? কাবুলিয়াত মানে হলো যে সত্য, আর পাট্রা মানে হচ্ছে দলিল। এই প্রথার প্রবর্তক হলো শেরশাহ।
উত্তর দিয়েছে 14 নাম্বার। 15 নাম্বার উত্তর প্রথম দিয়েছে রুনা রোহান। 16 নাম্বারে জানাচ্ছি, প্রশ্ন নাম্বার 16, কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? কোন ব্যক্তি বাংলাদেশকে ধন সম্পদপূর্ণ নরক বলে অভিহিত করেছেন? আবারও টাইমলাইনে একদম চলে এসেছেন, ভাইরাল রহিমা তাসনিম। ইবনে বতুতা, ইবনে বতুতা এসেছিলেন আফ্রিকার মরক্কো থেকে। তিনি দিল্লির মোহাম্মদ বিন তুগলক তাকে কাজীর পদে নিয়োগ দিয়েছিলেন। ইবনে বতুতা, তার একটি আলোচিত গ্রন্থ হচ্ছে কিতাবুর রেহেলা। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, 17 নাম্বার, বাংলার প্রথম জনক কাকে বলা হয়? বাংলার প্রথম জনককে? পরিবার পরিকল্পনা অধিদপ্তরের হিসাব রক্ষক, 2011-এর একটি প্রশ্ন। 17 নাম্বার জানাবেন দেখি। আবারও সেই ভাইরাল রহিমা তাসনিম উত্তর দিয়ে দিল। এটি হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহ। শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন সুলতানি আমলের দ্বিতীয় রাজবংশ ইলিয়াস শাহী বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ। প্রশ্ন নাম্বার 18, গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়? প্রশ্ন নাম্বার 18 উত্তর করতে হবে, কার আমলে নির্মিত হয়? রিনা সুলতানা, মোজাম্মেল হক, এটি হচ্ছে হুসেন শাহর আমলে। আমরা জানি যে হুসেন শাহ ছিলেন স্বাধীন সুলতানি আমলের শ্রেষ্ঠ শাসক, তাকে বাংলার আকবর বলা হতো। তারপরে জানাবেন 19 নাম্বার, ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ঢাকার ধোলাই খাল কে খনন করেন? ধোলাই খাল এটি মূলত ঢাকার পুরনো ঢাকায় অবস্থিত, বুড়িগঙ্গা নদীর তীরে। এটি হচ্ছে ইসলাম খান, সুবেদার ইসলাম খান ঢাকার ধোলাই খাল খনন করেন। সুবেদার ইসলাম খান হচ্ছেন এই বাংলার প্রথম সুবেদার। তিনি 1610 সালে ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেছিলেন। ঢাকার নাম দিয়েছিলেন জাহাঙ্গীরনগর। প্রশ্ন নাম্বার 20, কোন মুঘল সুবেদার পর্তুগিজদেরকে চট্টগ্রাম থেকে বিতাড়িত করেছিলেন? প্রাইমারির প্রশ্ন। প্রশ্ন নাম্বার 20, রহিমা তাসনিম, এর উত্তরটি হচ্ছে শায়েস্তা খান। শায়েস্তা খান বাংলার যে সুবেদারের আমলে তার যুগটাকে স্বর্ণযুগ বলা হতো। তো বন্ধুরা, আচ্ছা, আজকে আমরা একদম পুরো একটি T20 এমসিকিউ পাওয়ার প্লে খেলে ফেললাম। তো আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, স্যার আপনার অনলাইনে কি কি কোর্স রয়েছে? আমার অনলাইনে জিকে এবং বাংলা কোর্স রয়েছে, প্রাইমারি, নিবন্ধন, সমাজসেবার উন্নয়ন সমাজকর্মী এবং এটিইও এই কোর্স রয়েছে। তো আপনারা যারা এই কোর্সগুলোতে ভর্তি হতে চান
যোগাযোগ করতে পারেন। এটিও নিয়োগ পরীক্ষার বাংলা এবং জিকে মোট আপনারা ক্লাস পাবেন 30টি, পিডিএফ নোটস পাবেন 30টি, মডেল টেস্ট পাবেন 15টি এবং 30টি ক্লাস টেস্ট পাবেন। রেগুলার কোর্স ফি হচ্ছে 1220 টাকা, তবে একটি বিশেষ ডিসকাউন্টে আপনাদের ভর্তি নেওয়া হচ্ছে। সীমিত সময়ের জন্য 720 টাকায় আপনারা অ্যাডমিশন নিতে পারেন। আর কোর্সের জন্য যে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ বাংলা এবং জিকে কোর্সের অনলাইনে যদি আপনি কোর্সটি করতে পারেন, তাহলে এই অল্প সময়ের মধ্যে কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে, তার চমৎকার একটা গাইডলাইন আপনারা পাবেন এই কোর্সের মাধ্যমেই। প্রতিটি ক্লাসের বিপরীতে আপনাদের জন্য পিডিএফ, স্পেশাল পিডিএফ দেওয়া হবে। তো আপনারা যারা অ্যাডমিশন নিতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন আমাদের ক্লাসে আসার জন্য, অনুপ্রাণিত করার জন্য। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।